আজকের যে ঘটনাটা শোনাবো সত্য ঘটনা তো অবশ্যই, তবে এটা কোনো ক্রাইমের স্টোরি না ক্রাইমের স্টোরি নয় সেটা ডিসাইড করবেন আপনারা। আমার মনে হয় এটা একটা মানসিক রোগগ্রস্ততার ঘটনা, অথবা কেউ কেউ এটাকে প্রেম বা মোহ ইত্যাদি নাম দিতেই পারেন। একজন ডক্টর, জার্মানির ডক্টর, ডক্টরের নাম ডক্টর কার্ল ট্রেজার। জার্মানিতে তার জন্ম, সেখানেই তার বেড়ে ওঠা। কিন্তু যেমন যেমন তিনি বড় হচ্ছিলেন তিনি একটা স্বপ্ন বারবার দেখছিলেন, আর স্বপ্নেতে তিনি দেখছিলেন একটা কালো চুলের মেয়েকে। যেহেতু ওখানকার মেয়েদের চুলের রং আলাদা, তো বিশেষভাবে তিনি কালো চুলের মেয়ে হিসাবেই সেই মেয়েটাকে মনে রেখেছিলেন। তিনি বারবার ওই স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্নে সেই মেয়েটার সাথে নিজের এক আত্মীয়াকেও দেখতেন। পরবর্তীকালে তিনি নিজের ওই আত্মীয়ার সাথে দেখা করে বলেছিলেন ঘটনাটার কথা, স্বপ্নের কথা, বারবার একই স্বপ্ন দেখার কথা। তো তার সেই আত্মীয়া তাকে বলেছিল যে আমার মনে হচ্ছে এই স্বপ্নের মানে রয়েছে। ওই যে মেয়েটা, কালো চুলওয়ালা মেয়েটা, সে কিন্তু ভবিষ্যতে তোমার সাথে তার বিয়ে হবে, তোমার সাথে তার বহু বছরের সম্পর্ক। এটাই তিনি বুঝেছিলেন ওই স্বপ্নর কথা শুনে। ডক্টর তারপর থেকেই ওই স্বপ্নটা দেখেন আর মনে মনে ভাবেন যে ওই মেয়েটার সাথে কবে দেখা হবে, ওই মেয়েটার সাথে তার বিয়ে হবে, ওই মেয়েটার সাথেই তার জীবন কাটবে, আর সেটাই হবে বেস্ট জীবন। এই ভেবে ভেবেই সময় কাটছিল। কিন্তু তার যখন ঠিকঠাক বয়স হয়, বাড়ির লোকজনেরা বলে না, এইভাবে একটা স্বপ্নর কথা ভেবে ভেবে বসে থাকলে হবে না, স্বপ্ন দেখলে জীবন থেমে যায় না, বিয়ে করতে হবে। বাড়ির লোকজন জোর করলো। 1899 সালে ডক্টর কার্লের বিয়ে হয়েছিল অন্য একজন জার্মান মহিলার সাথে। বিয়ে হয়, সংসার হয়, 2 সন্তান হয়। বিয়ের পরে কেটেছে 27 বছর, কিন্তু সেই স্বপ্ন পেছন ছাড়েনি। এখনও তিনি মাঝে মাঝে সেই স্বপ্নটাই দেখছেন। কাজে কর্মে ব্যস্ত হয়ে যান। প্রথম বিশ্বযুদ্ধ হয়। বিশ্বযুদ্ধর পরে তিনি ডিসাইড করেন যে তিনি জার্মানি ছেড়ে আমেরিকা যাবেন। সেটাই তিনি করেওছিলেন। জার্মানিতে তার স্ত্রী, তার সন্তানরা ছিল। তিনি আমেরিকা চলে গেছিলেন। আমেরিকা যাওয়ার পরে তিনি বিভিন্ন জায়গায় কাজ দেখছিলেন। তো তিনি সেখানে গিয়ে একটা হসপিটালে কাজও পেয়ে গেছিলেন, ল্যাব টেকনিশিয়ানের কাজ। তিনি এক্স রে ডিপার্টমেন্টের কাজটা সামলাচ্ছিলেন। 1926 সালে তিনি আমেরিকা গেছিলেন, কাজ শুরু করেছিলেন, থাকা শুরু করেছিলেন। হসপিটাল থেকে একটু দূরেই একটা বাড়িতে তিনি থাকছিলেন। কাজকর্মের মধ্যে দিয়ে তার সময়টা কাটছিল। 1930 সাল 20 এপ্রিল কার্ল নিজের কাজের জায়গায় রয়েছেন। একটা মেয়ে আসে সেখানে, সঙ্গে আরও একজন মেয়ে। এক্স রের ব্যাপারে সেই ডিপার্টমেন্টে সেই মেয়েটার আসা। কার্ল তার দিকে তাকাতেই কার্ল অবাক হয়ে গেছিল। অবাক হয়ে যাওয়ার একটাই কারণ, কার্ল এতদিন যাকে স্বপ্নে দেখছিল সেই কালো চুলের মেয়েটা হুবহু একই চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছিল রুগী হিসাবে। কার্ল সেই সময় যা করণীয় ছিল সেটা করেছিলেন। করার পরে তিনি ভাবছিলেন যে মেয়েটা কে, হঠাৎ করে তার স্বপ্নে দেখা মেয়ে এইভাবে তার সামনে এসে দাঁড়ালো কিভাবে। সেই সময় কার্লের বয়স 61 বছর, আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির বয়স 30 বছর। কার্ল জানতে পেরেছিলেন মেয়েটার নাম মারিয়া এলেনা হেলেন। সবাই তাকে হেলেন বলেই ডাকত। পরবর্তীতেও বারবার ওই মেয়েটা চিকিৎসার জন্য ওই হসপিটালে এসেছে, কার্লের ডিপার্টমেন্টেও এসেছে। কিন্তু মেয়েটার ব্যাপারে কার্ল সেদিনই সমস্ত খোঁজটা নিয়েছিল। তার রোগটা হয়েছিল যক্ষ্মা রোগ, টিভি রোগ। সেই সময় কিন্তু টিভি মানে একটা প্রাণঘাতী রোগ। কার্ল শুনেছিল, কার্লের মন খারাপ হয়েছিল। এত সুন্দর ফুলের মতো নরম একটা মেয়ে, তার স্বপ্নে দেখা সেই মেয়েটি, সে যক্ষ্মা রোগে আক্রান্ত। কার্ল তখনই ভেবে নিয়েছিলেন তিনি আপ্রাণ চেষ্টা করবেন ওই মেয়েটাকে সাহায্য করার, তাকে সারিয়ে তোলার। কিন্তু সেই সময় যক্ষ্মা রোগের রোগী বাঁচানো যেত না।
কার্ল কিন্তু অদ্ভুতভাবে ওই মেয়েটাকে যেদিন দেখেছিলেন তার সাথে গিয়ে পরিচয় করেছিলেন, আর সেদিন থেকেই কার্লের ওই ছোটোবেলা থেকে দেখা স্বপ্নটা সেদিন আর দেখেননি তিনি। এবার হসপিটালে যতদিন হেলেনের ট্রিটমেন্ট চলার ছিল ততদিন তার ট্রিটমেন্ট হয়। তারপরে হসপিটাল থেকে তাকে জানানো হয় যে আর আপনার বারবার হসপিটালে আসার দরকার নেই, আপনি এবার নিজের বাড়িতেই থাকুন, রেস্ট করুন। আর সেই মেয়েটির মা বাবা দিদিকে জানানো হয় যে আপনারা অপেক্ষা করুন, কারণ এবার ধীরে ধীরে শেষের সময়টা এগিয়ে আসছে। কার্ল কিন্তু পার্সোনালি গিয়ে দেখা করেছিলেন মেয়েটির ফ্যামিলির সাথে। তিনি বলেছিলেন যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের পেশেন্ট বাড়িতেই থাকুক, আমি বাড়িতে আসব, এসে তার ট্রিটমেন্ট করব। যতই কিচ্ছু না করার থাকুক, তবু আমি ডক্টর, আমি আসব, আমি আপনাদের হেল্প করব। বাড়ির লোকজন খুব খুশি হয়েছিল যে এই ধরনের একটা ডাক্তার সেই সময়ও তারা পেয়েছিল, তারা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছিল। তারপর থেকে হসপিটাল থেকে সবার নজরের আড়ালে বিভিন্ন রকম ওষুধপত্র, যেটা হয়তো একটা লিমিটেড সময় পর্যন্তই রুগীদেরকে দেওয়া হয়, তারপরে যখন আর কোনো আশা থাকে না তখন দেওয়া হয় না, সেই ওষুধগুলো ব্যবস্থা করে কার্ল নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করে সে মেয়েটির বাড়িতে। প্রত্যেক দিন সে নিজের ডিউটির পরে সে মেয়েটার বাড়িতে যেত, ঘন্টার পর ঘন্টা কাটাতো। মেয়েটা শুয়ে থাকতো, সে পাশে বসে গল্প করত। বাড়ির লোকজন খুশি হয়েছিল যে কদিন মাত্র আলাপে একজন ডক্টর এতটা কাছের ভেবে ফেলেছে হেলেনকে। কিন্তু ডক্টর কার্ল নিজের যে ওই ছোটোবেলা থেকে দেখা স্বপ্নের কথা জানিয়েছিলেন, আর হেলেনকে বলেছিলেন সেই জন্যই আমি তোমাকে এতখানি গুরুত্ব দিই। হেলেনও ডক্টরের ব্যবহারে বুঝতে পেরেছিল যে কোনো সম্পর্ক ছাড়া সেই ডক্টর তাকে সবথেকে কাছের মানুষ বলে ভেবে ফেলেছে। হেলেনকে সব সময় সাপোর্ট করা, সেবা শুশ্রূষা করা, তার মনের বল বাড়ানো, এই সমস্ত কাজ ডক্টর কার্ল প্রতিনিয়ত করে চলেছিলেন। হেলেন নিজের ব্যাপারে ডক্টরকে জানিয়েছিল যে হেলেন একজন ম্যারিড মহিলা, তবে তার মিসক্যারেজ হওয়ার পর তার হাজব্যান্ড তার সাথে থাকতে রাজি হয়নি। বারবার মিসক্যারেজ হয়েছিল বলে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়েছে, তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন বর্তমানে সে নিজের বাপের বাড়িতেই থাকে। তো এইভাবে ধীরে ধীরে সময় কাটে। হেলেনের সাথে ডক্টরের দেখা হয়েছিল 20 এপ্রিল 1930-এ। 25 অক্টোবর 1931-এ হেলেন মারা গেছিল। হেলেনের মারা যাওয়ার খবর ডক্টর কার্লকে হেলেনের বাড়ির লোকজনেরা জানিয়েছিল। সঙ্গে সঙ্গে ডক্টর নিজের কাজ থেকে ছুটি নিয়ে হেলেনের বাড়িতে গিয়ে পৌঁছেছিল। সে হেলেনের বাবার কাছে রিকোয়েস্ট করেছিল যে আমি হেলেনকে নিজের খুব কাছের মানুষ বলেই মনে করতাম, আমি হেলেনের অন্তিম সৎকারের বিভিন্ন যে কাজকর্ম সেগুলো করতে চাই, যে খরচ খরচা সেগুলোও আমিই করতে চাই। হেলেনের বাবা বাধা দেয়নি। তারপরে ডক্টরের সহযোগিতাতে হেলেনের কবর হয়ে যায়। তারপর থেকে প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে কাজ থেকে ফিরে দিনে 2বার করে হেলেনের ওই কবরে গিয়ে বসে থাকার কাজ শুরু করে ডক্টর কার্ল। হেলেনের সমস্ত আত্মীয়, খুব কাছের লোকজনেরা যখনই হেলেনের ওই কবরে যেত তারা দেখেছিল ডক্টর কার্ল বসে রয়েছে। তাদের অদ্ভুত লাগে, দিনের পর দিন কাটছে, এই ডক্টর ভদ্রলোক নিয়ম মেনে প্রতিদিন 2বার করে হেলেনের কাছে আসছে। হেলেনের এক দিদি ছিল। হেলেনের দিদি মাঝে মধ্যেই যখনই বাপের বাড়ি আসতো তখনই কিন্তু হেলেনের কবরে যেত, গিয়ে কিন্তু সেই ডক্টরকে সেখানেই সে পেত। ডক্টরের সাথে কথাবার্তা বলতো, আবার সে বাড়ি ফিরে আসতো। সে বাড়িতে এসে সেই ডক্টরের ব্যাপারে গল্পও করতো। ইতিমধ্যেই কিন্তু বাড়ির লোকজনেরা ধীরে ধীরে নর্মাল জীবনে ফিরে এসেছে। তারা এখন আর বারবার হেলেনের কবরে যায় না। কিন্তু ডক্টর কার্ল একই রকমভাবে হেলেনের কবরে প্রত্যেক দিন সকাল বিকেল যাচ্ছেন। হেলেনের মারা যাওয়ার 2 বছর পরে 1933 সালের এপ্রিল মাসে হেলেনের দিদি নিজের বাপের বাড়ি এসেছিল। হেলেনের সাথে দেখা করার জন্য কবরস্থান গেছিল। সেখানে গিয়ে প্রথমবার এমন হয়েছিল যে ডক্টর কার্লকে সে দেখতে পায়নি। সে কবরস্থানের লোকেদেরকে জিজ্ঞেস করে যে এখানে একজন ভদ্রলোক আসতেন, তিনি কই?
তো তারা বলে যে বেশ কিছুদিন ধরে ওই ভদ্রলোক আর এখানে আসেন না। হেলেনের মনে হয় তাহলে কি ভদ্রলোকের কিছু একটা হয়েছে। তো সে এখান থেকে ফিরে যাওয়ার সময় ভদ্রলোকের বাড়িতে যায়, তাকে বাড়িতে তালা আটকানো রয়েছে। তো সে বাড়ি চলে আসে, বাড়ি এসে নিজের বাবা মায়ের সাথে এই ব্যাপারটাতে আলোচনা করে। বাবা মা বলে নর্মাল ব্যাপার, 2 বছর হয়ে গেছে, ভদ্রলোক খুব স্নেহ করতেন হেলেনকে, তাই জন্য নিয়মিত আসতেন। ধীরে ধীরে তিনিও নর্মাল জীবনে ফিরবেন, যেমন আমরা ফিরে এসেছি। তিনি হয়তো আর আসেন না, ব্যস্ত রয়েছেন। কিন্তু হেলেনের দিদির ব্যাপারটা ঠিক মনে হচ্ছিল না, অবাক হচ্ছিল সে। তার মনে হচ্ছিল এমন হতেই পারে না, কারণ হেলেনের দিদি ডক্টরকে বারবার দেখেছে, তার সাথে কথা বলেছে। তার কথা শুনে মনে হয়েছে এই ভদ্রলোক কখনো হেলেনকে ভুলে যেতে পারেন না, তিনি আসছেন না কেন। এই সমস্ত নানা রকম প্রশ্ন নিয়ে হেলেনের দিদি নিজের বাড়ি যাওয়ার সময় ফিরে আসে। সে নিজের বাড়ি চলে গেছে। আবারও 6 মাস পরে সেই দিদি নিজের বাপের বাড়িতে এসেছিল। আবার সে সেই কবরে গেছিল বোনের কাছে, গিয়ে দেখে আবারও ডক্টর আসেনি। আবার লোকজন এদের জিজ্ঞেস করে যে এই যে একজন ভদ্রলোক আসতো, তিনি কি আর আসেন না? তো সবাই জানে যে না, বহুদিন হয়ে গেছে, তিনি আর আসেন না। এবার দিদির মনে হয় যে হসপিটালে গিয়ে খোঁজ নেওয়া উচিত। সে হসপিটালে যায়, হসপিটালে গিয়ে জানতে চায় যে ডক্টর কার্ল বেঁচে আছেন কিনা, তিনি এখানে আসেন কিনা। তো তারা সবাই বলে যে হ্যাঁ, প্রত্যেক দিন তিনি নিজের কাজে আসেন, একদম রাইট টাইমে আসেন। তবে এখন তিনি ডিউটিতে নেই, এখন তিনি নিজের বাড়িতেই আছেন। এবার হেলেনের দিদি ডক্টরের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ডক্টরের দরজায় নক করে। দরজা খুলে ডক্টর চিনতে পেরেছিল হেলেনের দিদিকে। হাসি মুখে সে নিজের বাড়ির ভেতর নিয়ে যায়, দিদিকে বসার ঘরে বসতে দেয়। দুজন কিছুক্ষণ গল্প করে। তবে হেলেনের ব্যাপারে কোনো গল্পই করছিলেন না সেই ডক্টর। নর্মালভাবে হেলেনের দিদিকে যেমন তিনি চিনতেন সেইভাবে কথা বলছিলেন। হেলেনের দিদি বলে যে আমি একটু জল খেতে চাই। তো ডক্টর উঠে জল আনতে যায়। হেলেনের দিদি ততক্ষণে যে ঘরটা ছিল, এতক্ষণ সে বসার ঘরে বসেছিল, এবার ভেতর ঘরে যখন সে উঁকি মেরে দেখে, সে অবাক হয়। খাটের উপরে একটা পুতুল জাতীয় কিছু শোয়ানো রয়েছে, আর সেই ঘরে অনেক পারফিউমের গন্ধ আর একটা অদ্ভুত রকম গন্ধ ছড়িয়ে আছে। হেলেনের দিদি ওই পুতুলটাকে দেখে মনে হয়েছিল ঠিক যেন হেলেন শুয়ে আছে। সে সেখান থেকে ডক্টরের কাছে জল খেয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়েছিল। পুলিশকে পুরো ব্যাপারটা জানিয়েছিল যে ডক্টরের বাড়িতে একটা অদ্ভুত গন্ধ রয়েছে আর একটা পুতুল শোয়ানো আছে। পুতুলটাকে দেখে আমার বোনের কথা মনে পড়েছে। তো প্লিজ আপনারা চলুন, একটু ইনভেস্টিগেশন করে দেখুন যে কি ব্যাপার হয়েছে। পুলিশ টিম চলে আসে। ডক্টর কিন্তু লুকিয়ে যাননি, পালিয়ে যাননি। পুলিশকে তিনি ভেতরে ঢুকতে দিয়েছিলেন। তবে হ্যাঁ, ওই পুতুলকে যখন পুলিশ টিম নিয়ে যাচ্ছিল, এই কাজটাতে তিনি বাধা দিয়েছিলেন। পুলিশ নিয়ে যায়, ফরেন্সিক ল্যাবে টেস্ট হয় ওই পুতুলটার। পুতুলের শরীরটা তৈরি হয়েছিল প্লাস্টার অফ প্যারিস দিয়ে, আর কিছু কিছু অংশ তৈরি হয়েছিল মোম দিয়ে। পুতুলের চোখটা তৈরি হয়েছিল কাঁচ দিয়ে। পুতুলের চুলগুলো তৈরি হয়েছিল সিল্কের সুতো দিয়ে। পরনে ছিল ব্রাইডাল একটা গাউন। ওই সমস্ত এরিয়ার মেয়েরা বিয়ের সময় যে ড্রেস পরে সেই রকম একটা গাউন পরানো ছিল। এবার ওই পুতুলের ভেতরের যে কাঠামোটা, সেটা কিন্তু ছিল মানুষের হাড়ের কাঠামো। ওটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তৈরি নয়। ওপরের প্রলেপটা তৈরি করা হয়েছিল, কিন্তু ভেতরের যে হাড়ের গঠনটা সেটা অন্য কোনো মানুষের নয়, সেই হেলেনের। এবার ডক্টরকে অ্যারেস্ট করা হয়। বিচার চলার সময় তিনি কোর্টে বলেছিলেন যে ছোটবেলা থেকে তিনি একটা স্বপ্ন দেখতেন, আর স্বপ্নের ওই চেহারা হুবহু হেলেনের মতো ছিল। যদিও তাদের দুজনের মধ্যে বয়সের প্রচুর ডিফারেন্স, তাও তিনি হেলেনকে মনে মনে নিজের স্ত্রীর মতোই দেখতেন। তিনি হেলেনকে দেখার পরে স্বপ্নটা দেখা বন্ধ হয়ে গেছিল তার। কিন্তু হেলেন যখন মারা যায়, হেলেনকে যখন কবরস্থ করা হয়, তিনি আবারও হেলেনকে স্বপ্নে দেখতে শুরু করেছিলেন। আর সেই স্বপ্নে হেলেনের সাথে তার যে একজন আত্মীয়া থাকতেন, তাকেও তিনি দেখেছিলেন। সেই আত্মীয়া সেই সময় কিন্তু আর বেঁচে ছিল না। তো সেই আত্মীয়া
স্বপ্নে ডক্টর কার্লকে বলেছিল যে তোমার স্বপ্নের সেই মহিলা তোমার জীবনে এসেছিল, কিন্তু তুমি তাকে সামলে নিজের কাছে ধরে রাখতে পারোনি, তাই সে চলে গেছে। এই কথাটা শুনে কার্লের মনে হয়েছিল যে না, তার স্বপ্নের মহিলাকে তার নিজের সাথে রাখতে হবে। তিনি কিন্তু নিয়মিত কবরে যেতেন। ধীরে ধীরে যখন নিজের মানুষজনদের কবরে আসা বন্ধ হয়ে গেছিল, সেই রকমই একটা রাত্রিবেলায় তিনি সবার নজর বাঁচিয়ে ওই কবরস্থানে গিয়ে মাটি খুঁড়ে হেলেনের শরীরের অবশিষ্টাংশটা, হাড়ের খাঁচাটা বের করে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে, আর কবরটাকে ঠিক আগের মতো করে রেখে দিয়ে এসেছিলেন। ফলে কারোর কোনো সন্দেহ হয়নি। সন্দেহ হওয়ার কারণও ছিল না, কারণ কবরস্থানে যাদের যাদের নিজের নিজের কবরের কাছেই লোকজন যায়, অন্য কারোর কবরের প্রতি ততটা মনোযোগ দেয় না। আর কবরটা আগের মতোই দেখতে লাগছিল, সেই জন্য কোনো অসুবিধাও হয়নি। তিনি হেলেনকে নিজের বাড়ি নিয়ে এসেছিলেন। শুধু কিন্তু হাড়ের খাঁচাটাই অবশিষ্ট ছিল। তিনি হেলেনের শরীরটা তৈরি করেছিলেন, তৈরি করে তাকে একটা রূপ দিয়েছিলেন, জামা পরিয়েছিলেন, কনের মতো পোশাক তাকে পরিয়ে তিনি নিজের খাটে শুইয়ে রেখেছিলেন। প্রত্যেক দিন তিনি ঠিক তার পাশের জায়গাটাতে শুতেন। প্রতিদিন তিনি হেলেনের সাথে গল্প করতেন, সারা দিন কি ঘটল সেই সমস্ত কথা বলতেন। হেলেনকে যখন তিনি অসুস্থ রোগী হিসাবেও পেয়েছিলেন, তখন তিনি যেমন করে কাজে যাওয়ার আগে, কাজে যাওয়ার পরে হেলেনের কাছে অবশ্যই যেতেন, কথা বলতেন, সব রকম কথা শেয়ার করতেন, ঠিক সেই রকমভাবে হেলেনকে নিয়ে তৈরি করা ওই পুতুলের সাথে তিনি নিজের সমস্ত রকম কথা, সারাদিনের অভিজ্ঞতা শেয়ার করতেন। হেলেনের সাথে কথা বলে তিনি নাকি উত্তরও পেতেন। প্রত্যেক দিন তিনি হেলেনকে গান শোনাতেন, খাবার দিতেন, কথা বলতেন, পাশে শুতেন। এইভাবে কিন্তু সময়টা কাটছিল। তবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, তার বিচার চলেছিল, সেগুলো আমি আগেই বলেছি। তবে সেই কোর্টে হেলেনের বাড়ির লোকজন, হেলেনের মা বাবা সেখানে বয়ান দিয়েছিল যে ডক্টরের কোনো দোষ নেই, ডক্টর কখনো তাদের মেয়ের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি। সবসময় ডক্টর তাদের মেয়েকে স্নেহ করেছেন, ভালোবেসেছেন, ভালোভাবে সাহায্য করার চেষ্টা করেছেন। কোনো অপরাধ যেহেতু তিনি করেননি, সেই জন্য তাকে অপরাধী মনে করা হয়নি, তাকে কোনো শাস্তিও দেওয়া হয়নি, সসম্মানে তাকে মুক্তি দেওয়া হয়েছিল সেই সময়। তবে তিনি যখন পুলিশ কাস্টাডিতে ছিলেন, ওই অবস্থাতেই হেলেনের বাড়ির লোকজনকে হেলেনের বডিটা দেওয়া হয়েছিল। হেলেনের বডিটাকে তারা আবারও অন্য একটা কবরস্থানে কবর দিয়েছিলেন। তবে ওখানকার লোকজনেদের একটা রেওয়াজ রয়েছে, যখন কেউ মারা যায় কবরের ওপরে তার পরিচয়, তার নাম ইত্যাদি লিখে দেওয়া হয়। কিন্তু এবারে এই কাজটা হেলেনের বাড়ির লোকজনেরা করেননি। নজর বাঁচিয়ে, কাউকে না জানিয়ে, গোপনে একটা কবরস্থানে গিয়ে নিজেদের মেয়ে হেলেনের সেই পুতুলটাকে তারা কবর দিয়েছিলেন। পরবর্তীকালে ডক্টর কার্ল যখন জেল থেকে ছাড়া পেয়েছিলেন, তিনি অনেক চেষ্টা করেছিলেন হেলেন কোথায় আছে জানার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি অনেক চেষ্টা করার পরও হেলেনের ঠিকানা জোগাড় করতে পারেননি, আর নিজের বাকি জীবনটা হেলেনকে ছাড়াই তিনি কাটিয়েছিলেন। 1938 সালে হেলেনকে দ্বিতীয়বার কবরস্থ করা হয়। হেলেনকে কবরস্থ করার 14 বছর পর 3 জুলাই 1952 সালে ডক্টর কার্ল মারা গেছিলেন। এই যে ঘটনাটা এতক্ষণ ধরে শোনালাম, আপনারা এবার নিজেরাই ডিসাইড করুন যে এটা কি ছিল, কোনো ক্রাইম স্টোরি, নাকি কোনো প্রেমের গল্প, নাকি কোনো মানসিক রোগগ্রস্ত মানুষের গল্প, না মোহে পড়ে যাওয়া এক মানুষের গল্প। এটা সম্পূর্ণ আপনাদের উপর। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।